উম, উৎসবের রাত বা ধরুন কোনো বিশেষ দিনের কথা যদি আমরা ভাবি, মানুষ সারা দিন হাড়ভাঙা খাটনি করে পুরো ঘরদোর পরিষ্কার করে, পুরনো ভাঙা জিনিসপত্র সব ফেলে দেয়, আর সব শেষে সদর দরজায় একটা সুতোয় লেবু আর লঙ্কা বেঁধে ঝোলায়। হ্যাঁ, এটা তো আমাদের খুব চেনা একটা ছবি। একদম। তো অনেকেই হয়তো ভাবেন যে এই সব কিছুর মাধ্যমে আসলে সৌভাগ্য, শান্তি বা সম্পদকে নিজের ঘরে আমন্ত্রণ জানানো হচ্ছে। কিন্তু এই সোর্সগুলো ঘেঁটে আমরা আজকের এই গভীর আলোচনায় যা দেখতে পাচ্ছি তা হলো মানুষ আসলে দরজার বাইরে থাকা এক প্রাচীন, প্রায় ভুলে যাওয়া এবং অত্যন্ত ভয়ঙ্কর এক শক্তির সাথে রীতিমতো মনস্তাত্ত্বিক যুদ্ধ করছে। হুম, ভয়ঙ্কর শক্তি বলতে? হ্যাঁ, আজ আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব যার নাম শুনলেই মানুষ ভয় পায়। এমন একজন যাকে কেউ পুজো পড়ে না, বরং তাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে। দেবী লক্ষ্মীর বড় বোন অলক্ষ্মী। রাইট। আর এই সোর্সগুলো যার মধ্যে পদ্মপুরাণ, লিঙ্গপুরাণ এবং সমসাময়িক বেশ কিছু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে, সেগুলো ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত বিষয় সামনে এসছে আমাদের। কিরকম? মানে এই অলক্ষ্মীর ধারণাটার শুধু কোনো প্রাচীন মেথ বা রূপকথার গল্প নয়। আমাদের অতি পরিচিত প্রথাগুলো, ওই যে দরজায় লেবু লঙ্কা ঝোলানো বা ধরুন দীপাবলির আগে হাড় ভাঙা খাটুনি করে ঘর পরিষ্কার করা, এগুলোর পেছনে অত্যন্ত জোরালো স্নায়বিক এবং মনস্তাত্ত্বিক বিজ্ঞান লুকিয়ে আছে। আমরা আজ সেই বিজ্ঞান আর প্রাচীন রূপকের সংযোগস্থলটাকেই বোঝার চেষ্টা করব। এটা সত্যি খুব ইন্টারেস্টিং। আপনার কথা মানলাম, কিন্তু যে কোনো গল্প তো একটা শুরু থেকে বুঝতে হয়। এই যে সোর্সগুলোতে সৃষ্টির আদিম সময়ের কথা বলা হয়েছে, সেই বিখ্যাত মহাজাগতিক ইভেন্ট সমুদ্র মন্থন। দেবতা এবং অসুররা মিলে ক্ষীরসাগর মন্থন করছেন অমৃতের আশায়। হ্যাঁ, কিন্তু প্রথমেই তো আর অমৃত ওঠেনি সাগর থেকে। ঠিক। দীর্ঘ মন্থনের পর সবার আগে উঠে এসেছিল হলাহল বা ভয়ঙ্কর এক বিষ। আর সোর্স বলছে সেই বিষের তীব্রতা, অন্ধকার আর চরম নেতিবাচক পরিবেশ থেকেই নাকি অলক্ষ্মীর জন্ম। এরপর যখন পরিবেশ শান্ত হয়, তখন জন্ম নেন দেবী লক্ষ্মী। কিন্তু আমার খটকাটা ঠিক এই জায়গাতেই। কোন জায়গায়? মানে, যদি অলক্ষ্মী এতই অশুভ হন, তবে দেবতারা তাকে তখনই ধ্বংস করলেন না কেন? তাকে পৃথিবীতে থাকতে দেওয়া হলো কেন? ধ্বংস না করার কারণটা আসলে লুকিয়ে আছে মহাজাগতিক ভারসাম্য বা কসমিক ব্যালেন্সের ধারণার মধ্যে। সোর্সগুলো ভালো করে ঘাঁটলে দেখবেন অলক্ষ্মীকে কিন্তু পুরাণে জ্যেষ্ঠা বা বড় বোন বলা হয়েছে। হ্যাঁ, জ্যেষ্ঠা বলা হয়। এর একটা গভীর মনস্তাত্ত্বিক অর্থ আছে। সমুদ্রমন্থন তো আসলে মানুষের ভেতরের লড়াইয়েরই একটা রূপক, তাই না? মানুষ যখন নিজের মনের ভেতরে বা জীবনে কোনো বড় কিছু অর্জন করার জন্য মন্থন বা সংগ্রাম শুরু করে, তখন সবার আগে কি হয়? বোধহয় ক্লান্তি বা স্ট্রেস আসে। একদম। সবার আগে আমাদের ভেতরকার জমে থাকা স্ট্রেস, রাগ, ফ্রাস্ট্রেশন আর নেতিবাচকতাগুলোই বিষ হয়ে বেরিয়ে আসে। সেই বিষাক্ত অবস্থাকে ধ্বংস করা যায় না, তাকে স্বীকার করে নিতে হয়। ভোরে স্নিগ্ধ আলোর আগে যেমন রাতের নিকষ কালো অন্ধকার আসে, তেমনি কোনো শৃঙ্খলার মর্ম বুঝতে গেলে আগে অবিন্যস্ততা বা কেয়সের মধ্যে দিয়ে যেতে হয়। এই কেয়সটাই হলেন অলক্ষ্মী। আচ্ছা, কিন্তু এটা কি একটু বেশি জাস্টিফাই করা হয়ে যাচ্ছে না? মানে, একটা নেতিবাচক শক্তিকে আমরা ব্যালেন্সের নাম করে মেনে নেব, এটা তো অনেকটা ওই ফটোগ্রাফির ডার্ক রুমের উপমার মতো হয়ে গেল, যেখানে অন্ধকার বা ছায়া ছাড়া আলোর কোনো অস্তিত্ব বা গভীরতা বোঝা যায় না। ঠিক ধরেছেন, ওই ডার্ক রুমের মতোই ব্যাপারটা। কিন্তু তবুও লক্ষ্মী আর অলক্ষ্মীর চরিত্র তো সম্পূর্ণ বিপরীত। সোর্সগুলোতে একটা অদ্ভুত শর্তের কথা বলা হয়েছে। দেবী লক্ষ্মী শর্ত দিলেন যে তার বড় বোনের বিয়ে না হওয়া পর্যন্ত তিনি ভগবান বিষ্ণুকে কোনো কিছুতেই বিয়ে করবেন না। হ্যাঁ, এই জায়গাটা বেশ মজার। তারপর বিষ্ণু নিজেই উদ্যোগ নিয়ে মহর্ষি উদ্দালকের সাথে অলক্ষ্মীর বিয়ের ব্যবস্থা করলেন। এটা তো প্রাচীন যুগের একটা জঘন্য ব্লাইন্ড ডেট বা জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কের মতো শোনাচ্ছে। হল ব্লাইন্ড ডেট বললেও কম বলা হয়, কারণ এই বিয়ের পরিণতি ছিল মারাত্মক। সোর্স অনুযায়ী মহর্ষি উদ্দালক ছিলেন অত্যন্ত জ্ঞানী, শান্ত এবং শৃঙ্খলাপরায়ণ একজন মানুষ। তার আশ্রম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে প্রতিনিয়ত বেদ মন্ত্র উচ্চারিত হতো, যজ্ঞের পবিত্র ধোঁয়া আর ধ্যানের প্রশান্তি বিরাজ করত। বাহ, বেশ সুন্দর পরিবেশ। হ্যাঁ, কিন্তু অলক্ষ্মীকে যখন সেই আশ্রমে নিয়ে যাওয়া হলো, তার রীতিমতো দমবন্ধ হতে শুরু করল। তার কাছে ওই পরিষ্কার পরিবেশ বা শান্তির স্পন্দন চরম যন্ত্রণাদায়ক মনে হলো। ও
আচ্ছা, কেন? কারণ তার নিজস্ব ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হল কলহ, অহংকার, আলস্য এবং বিশৃঙ্খলা। এই দুটো সম্পূর্ণ বিপরীত শক্তি একসাথে টিকতেই পারে না। এই জায়গাটা দারুণ। তার মানে অলক্ষ্মী শুধু যে নোংরা পরিবেশে থাকেন তা নয়, তিনি পরিষ্কার পরিবেশে শারীরিকভাবে টিকতেই পারেন না। বাধ্য হয়ে মহর্ষি তাকে এক গভীর বনে রেখে এলেন। কিন্তু মহাজাগতিক স্তরে যা ঘটে সেটা তো মানুষের জীবনেও প্রভাব ফেলে, তাই না? অফকোর্স ফেলে। পদ্মপুরাণের সেই চমৎকার গল্পটার কথাই ধরুন, যেটা আমাদের সোর্সগুলোতে খুব গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হয়েছে। এক অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত তার তপস্যার মাধ্যমে দুই বোনকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভাবুন, একই সাথে লক্ষ্মী এবং অলক্ষ্মী এক ভক্তের ঘরে। হ্যাঁ, এই গল্পটার মনস্তাত্ত্বিক মেকানিজমটা খেয়াল করার মতো। যখন সেই ভক্ত দুই বোনকে খাবার দেওয়ার কথা বললেন, তখন লক্ষ্মী অত্যন্ত সাধারণ কিন্তু সুস্বাদু একটি মিষ্টি চাইলেন। হুম। আর সেই মিষ্টি গ্রহণ করার সময় ভক্ত নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করলেন। সোর্স বলছে চারপাশটা শান্ত হয়ে এলো, বুকের ভেতরটা হালকা লাগলো, শ্বাস-প্রশ্বাস একদম সাবলীল হয়ে গেল। অন্যদিকে অলক্ষ্মী কিন্তু কোনো মিষ্টি চাইলেন না। তাহলে কি চাইলেন? তিনি চাইলেন প্রচুর পরিমাণে পচা লেবু আর লঙ্কা। আর এখানেই তো আসল টুইস্ট। মানে যখন অলক্ষ্মী সেই পচা টক ঝাল খাবার খাচ্ছিলেন, তখন সেই ভক্তের মনের অবস্থা পুরো পাল্টে গেল। সোর্স বলছে তার হঠাৎ করে ভীষণ রাগ হতে শুরু করল। মনের মধ্যে হিংসা আর ভয় জন্ম নিল। সবচেয়ে বড় কথা, তার বুকে এক তীব্র চাপ অনুভব হতে লাগল। হ্যাঁ, তীব্র চাপ। এটা তো কোনো প্রাচীন জাদুর মতো শোনাচ্ছে না। এটা তো হুবহু আধুনিক যুগের ক্লিনিক্যাল প্যানিক অ্যাটাক বা চরম অ্যাংজাইটির লক্ষণ। বুকে চাপ ধরা, শ্বাস নিতে কষ্ট হওয়া, অকারণে রাগ বা ভয়। একদম সঠিক তুলনা। তাহলে লক্ষ্মী যদি প্রশান্তি আনেন, অলক্ষ্মীর ওই পচা লেবু লঙ্কা চাওয়ার সাইকোলজিটা কি? এটা কি ইচ্ছাকৃত প্ররোচনা? ইচ্ছাকৃত প্ররোচনার চেয়েও এটা আসলে স্নায়বিক প্রতিক্রিয়া বা নিউরোলজিক্যাল রেসপন্সের একটা প্রাচীন ব্লুপ্রিন্ট। আধুনিক মনস্তত্ত্বে প্যানিক অ্যাটাক বা চরম অ্যাংজাইটি কমানোর জন্য গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করা হয়। গ্রাউন্ডিং টেকনিক, সেটা কি? মানে যখন মানুষের স্নায়ু বা নার্ভাস সিস্টেম ওভারলোডেড হয়ে যায়, তখন মনস্তাত্ত্বিকরা অনেক সময় তীব্র টক কিছু, যেমন ধরুন লেবুতে কামড় দিতে বলেন বা খুব ঝাল কিছু স্বাদ নিতে বলেন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই তীব্র সেন্সরি ইনপুট বা সংবেদনশীলতা আমাদের মস্তিষ্কের অ্যামেগডালাকে, যেখান থেকে ভয় বা প্যানিক তৈরি হয়, সেখানে একটা ধাক্কা দেয় এবং মানুষকে সাময়িকভাবে বাস্তবে ফিরিয়ে আনে। অলক্ষ্মী এখানে সেই বিষাক্ত মানসিকতা বা চরম স্ট্রেসের প্রতীক, আর তার প্রিয় খাবার টক ঝাল লেবু লঙ্কা হলো সেই স্ট্রেসকে ম্যানিপুলেট করার একটা মাধ্যম। বাপরে, এই ব্যাখ্যার পর তো লেবু লঙ্কা ঝোলানোর পুরো কনসেপ্টটাই অন্য মাত্রা পাচ্ছে, যাকে আমরা সাধারণ ভাষায় নিম্বু মির্চি টোটকা বলি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। যদি অলক্ষ্মী টক আর ঝাল খেতে এতই ভালোবাসেন, আর আমরা যদি দরজাতেই সেটা ঝুলিয়ে রাখি, তাহলে তো আমরা প্রকারান্তরে তাকে নিমন্ত্রণ জানাচ্ছি, তাই না? নিজের প্রিয় খাবার দেখে তিনি তো আরও বেশি করে ওই বাড়ির দিকে আকৃষ্ট হবেন। এটা কি একটু স্ববিরোধী হয়ে গেল না? আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও এর পেছনের কৌশলটা হলো মনস্তাত্ত্বিক সীমারেখা বা সাইকোলজিক্যাল বাউন্ডারি তৈরি করা। মানে লক্ষ্যটা তাকে ধ্বংস করা বা অস্বীকার করা নয়, বরং তাকে ঘরের বাইরেই সন্তুষ্ট করে বিদায় করা। আচ্ছা, মানে ঘরে ঢুকতে না দেওয়া। একদম। অলক্ষ্মী যখন দরজার কাছে আসেন এবং থ্রেশহোল্ড বা প্রবেশদ্বারেই তার প্রয়োজনীয় তীব্র সেন্সরি ইনপুট বা ওই লেবু লঙ্কা পেয়ে যান, তখন তার সেই কেয়স বা বিশৃঙ্খলার চাহিদা ওখানেই মিটে যায়। তিনি তৃপ্ত হয়ে সেখান থেকেই ফিরে যান, ঘরের প্রশান্ত বা গোছানো পরিবেশের ভেতরে আর প্রবেশ করার প্রয়োজন বোধ করেন না। ওয়াও! মানে নেতিবাচকতাকে আমরা দোরগোড়াতেই আটকে দিচ্ছি তার পাওনা মিটিয়ে দিয়ে। সোর্সগুলোতে আরও একটা অদ্ভুত তথ্যের উল্লেখ আছে। ওই যে বনে মহর্ষি উদ্দায়ক অলক্ষ্মীকে ছেড়ে আসার পর ভগবান বিষ্ণুর বরে অলক্ষ্মীর বাসস্থান নাকি হয় অশ্বত্থ বা পিপল গাছে। বলা হয় এই জন্যেই শনিবার করে ওই গাছের পুজো করা হয়, যাতে অলক্ষ্মীর প্রভাব দূরে থাকে। হুম, শনিবারের এই প্রথাটা বেশ জনপ্রিয়। কিন্তু শুধু অশ্বত্থ গাছ নয়, আমাদের দৈনন্দিন জীবনে আরও অনেক প্রথা আছে। যেমন ধরুন, দীপাবলির আগে সেই মহা ধুমধাম করে পুরো ঘরদোর পরিষ্কার করা। আলমারির মাথা থেকে শুরু করে খাটের তলা সব যেন ঝকঝক করতে হবে। বলা হয়, অলক্ষ্মী ধুলো, ময়লা এবং অব্যবস্থা বা কেয়সের মধ্যে থাকতে ভালোবাসেন। এই পরিষ্কার করার সাথে
অলক্ষ্মীর পালানোর বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক সম্পর্কটা ঠিক কোথায়? উম, এর সরাসরি সম্পর্ক রয়েছে আমাদের মস্তিষ্কের কর্টিসল লেভেল বা স্ট্রেস হরমোনের সাথে। আধুনিক নিউরোসায়েন্স বলছে, আমাদের চারপাশের পরিবেশ যদি অগোছালো থাকে, জিনিসপত্র ছড়ানো ছেটানো থাকে, তখন আমাদের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স বা দৃষ্টি সংক্রান্ত স্নায়ুকেন্দ্র ওভারলোডেড হয়ে যায়। ভিজুয়াল কর্টেক্স ওভারলোডেড হয়? হ্যাঁ, মস্তিষ্ক অবচেতনভাবেই ওই বিশৃঙ্খলাগুলোকে এক একটা অসমাপ্ত কাজ বা থ্রেট হিসাবে প্রসেস করতে থাকে। এর ফলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা আমাদের ক্লান্ত, খিটখিটে এবং রাগী করে তোলে। আর ওই যে একটু আগে বললাম, কলহ আর খিটখিটে মেজাজি হলো অলক্ষ্মীর প্রিয় ফ্রিকোয়েন্সি। তার মানে ভাঙা জিনিসপত্র বা অব্যবহার্য জিনিস ফেলে দেওয়া মানে শুধু জায়গা খালি করা নয়, এর মানে হলো নিজের স্নায়ুতন্ত্র থেকে ভিজুয়াল কেয়সকে চিরতরে বিদায় করা। একদম ঠিক বলেছেন। কিন্তু সোর্সগুলোতে রাতের বেলায় ঘর ঝাঁট না দেওয়ার যে প্রথার কথা বলা হয়েছে, তার পেছনের যুক্তিটা কি? এটা তো আধুনিক প্রোডাক্টিভিটির সাথে মিলছে না। মানে কেউ যদি রাতে কাজ করে, ঘর পরিষ্কার করে, তাতে ক্ষতি কি? ক্ষতিটা বুঝতে হলে আমাদের সেই প্রাচীন সময়ের প্রেক্ষাপটে যেতে হবে, যখন এই প্রথাগুলো তৈরি হয়েছিল। তখন তো আর বৈদ্যুতিক আলো ছিল না। রাতের অন্ধকারে মাটির ঘরে ঝাড়ু দিলে ধুলো, বালি, অ্যালার্জেন এবং ছোটখাটো পোকামাকড় বাতাসে উড়ে বেড়াত। হ্যাঁ, সেটা তো বটেই। সেগুলো শ্বাস-প্রশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, অস্বস্তি তৈরি করত, ঘুমের ব্যাঘাত ঘটাত। আর ঘুম ঠিক মতো না হলে পরের দিন মানুষের মেজাজ খিটখিটে হওয়া, মনোযোগ কমে যাওয়া এবং পরিবারে কলহ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অর্থাৎ রাতে ধুলো ঘাটাঘাটি করা মানে পরোক্ষভাবে অলক্ষ্মীর আসার পথটাই চড়া করে দেওয়া। সেই জন্য দিনের আলো থাকতে থাকতে ঘর পরিষ্কার করার বিধান দেওয়া হয়েছিল। যা কালের নিয়মে একটা পবিত্র প্রথায় পরিণত হয়েছে। অসাধারণ। ঠিক একইভাবে শঙ্খ বা ঘণ্টার আওয়াজের বিষয়টা ভাবুন। সোর্স বলছে অলক্ষ্মী এই শব্দগুলো একেবারেই পছন্দ করেন না। তাই সন্ধেবেলায় বা পুজোর সময় শঙ্খধ্বনি করে ঘণ্টা বাজিয়ে চারপাশের নেতিবাচকতাকে দূরে রাখা হয়। হ্যাঁ, সাউন্ড থেরাপির দিক থেকে দেখলে শঙ্খ বা ঘণ্টার একটা নির্দিষ্ট রেজোনেন্স বা প্রতিধ্বনি আছে, যা আমাদের মস্তিষ্কের বিক্ষিপ্ত চিন্তাকে এক জায়গায় আনতে সাহায্য করে। ক্যাওস বা বিশৃঙ্খলা তো শুধু বাইরের ঘরে থাকে না, আমাদের মনের ভেতরেও থাকে। ঠিক। সেই জন্যই অলক্ষ্মীকে আধুনিক জীবনের একটা নিখুঁত আয়না বা মিরর হিসেবে দেখা যায়। তিনি আমাদের ভেতরের অন্ধকার দিকগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তার আসল প্রতীক শুধু অর্থনৈতিক দারিদ্র্য নয়, তার আসল প্রতীক হল ডিসঅর্ডার বা চরম অব্যবস্থা। রাইট, ডিসঅর্ডার। যে বাড়িতে বা ধরুন যে কর্পোরেট অফিসে সারাদিন একে অপরের পিছনে রাজনীতি চলে, যেখানে মিথ্যা কথা বলা হয়, ইগো বা অহংকারে লড়াই চলে, অলক্ষ্মী ঠিক সেখানেই নিজের স্থায়ী জায়গা করে নেন। এই জায়গাটাতে একটু থামা যাক। আপনি বলছেন অলক্ষ্মী আমাদের নিজেদের তৈরি করা টক্সিক কালচারেরই একটা রূপ। কিন্তু মানুষ তো সবসময় চায় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে। সেটা মানুষের স্বভাব। তাহলে আমরা কি অলক্ষ্মীকে একটা স্কেপগোট বা বলির পাঠা হিসেবে ব্যবহার করছি না? নিজেদের আলস্য আর খারাপ ব্যবহারের দায় একটা পৌরাণিক চরিত্রের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমরা তো আসলে নিজেদের দায়মুক্ত করার চেষ্টা করছি। এটা অত্যন্ত যৌক্তিক একটা সন্দেহ। কিন্তু প্রাচীন সোর্সগুলোর গভীরে গেলে দেখবেন, সেখানে কিন্তু তাকে স্কেপগোট বলা হয়নি, বরং তাকে একজন চরম শিক্ষক বা টেস্ট হিসেবে দেখানো হয়েছে। শিক্ষক হিসেবে? কিভাবে? মানে, অলক্ষ্মী কি সত্যি আমাদের ক্ষতি করতে আসেন, নাকি তিনি আমাদের কোনো গভীর শিক্ষা দিতে আসেন? একটু ভেবে দেখুন, জীবনে চরম দারিদ্র্য বা কষ্ট না এলে মানুষ কখনোই পরিশ্রমের মর্ম বোঝে না। একটা প্রজেক্টে বা সম্পর্কে চরম কলহ বা দূরত্ব তৈরি না হলে আমরা কাছের মানুষের বা গোছানো কাজের মূল্য বুঝতে পারি না। হ্যাঁ, এটা তো সত্যি। তিনি হলেন একটা সতর্ক বার্তা। যখনই আমরা শৃঙ্খলার পথ থেকে সরে যাই, বড় বোন এসে হাজির হন আমাদের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। তার মানে তিনি আমাদের ধ্বংস করতে নয়, বরং আমাদের জাগিয়ে তুলতে আসেন, আমাদের কমফর্ট জোন থেকে টেনে বের করে কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেন। আমরা যখন সেই ধাক্কাটা খেয়ে নিজেদের মন এবং চারপাশের পরিবেশ থেকে ওই কেয়স বা বিশৃঙ্খলা দূর করতে সক্ষম হই, তখন অলক্ষ্মী নিজে থেকেই বিদায় নেন। একদম, কারণ তার কাজ তখন শেষ হয়ে গেছে। আর ঠিক সেই শূন্যস্থান পূরণ করতেই দেবী লক্ষ্মীর আগমন ঘটে।
ওই যে ভক্তের গল্পটার শেষে একটা চমৎকার পর্যবেক্ষণের কথা বলা হয়েছে, অলক্ষ্মীকে দরজার বাইরে রাখলেই তিনিই সুন্দর, আর লক্ষ্মীকে ঘরের ভেতরে রাখলে তিনি সুন্দর। আর এখানেই এই দুটো শক্তির যুগপদ অবস্থানটা পরিষ্কার হয়ে যায়। অলক্ষ্মীকে দরজার বাইরে রাখার অর্থ হল বাইরের জগতের কাঠিন্য, সংগ্রাম এবং চ্যালেঞ্জগুলোকে স্বীকার করে নেওয়া। সেগুলো থাকবেই, সেগুলো আমাদের লড়াই করতে শেখাবে, কিন্তু সেই বিশৃঙ্খলাকে নিজের মনের ভেতরে বা ঘরের অন্দরে প্রশ্রয় দেওয়া যাবে না। রাইট, ভেতরে প্রশান্তি রাখতে হবে। হ্যাঁ, মনের ভেতরে রাখতে হবে লক্ষ্মীকে, যিনি প্রশান্তি, উদারতা এবং স্থিতিশীলতার প্রতীক। এই দুটো ফিল্টার বা মানসিক বাউন্ডারি যার যত পরিষ্কার, সে জীবনে তত বেশি ভারসাম্য বজায় রাখতে পারবে। এই প্রাচীন পুরাণ আর আধুনিক সাইকোলজির সোর্সগুলো ঘেঁটে আজ যে বিষয়টা উঠে এলো তা সত্যিই দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো। সমুদ্র মন্থনের রূপক থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের লেবু লঙ্কা ঝোলানো বা ঘরদোর পরিষ্কার করা, এ সব কিছু নিছক কোনো অন্ধবিশ্বাস বা রিচুয়াল নয়। এগুলো আসলে মানুষের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখার, জীবন থেকে বিশৃঙ্খলা দূর করার এবং মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার এক সুপ্রাচীন দিক নির্দেশনা। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা জানতেন যে সাধারণ মানুষকে শুধু নিউরোসায়েন্স বা কর্টিসল হরমোনের কথা বলে শৃঙ্খলায় আনা যাবে না। তাই তারা এই গভীর মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক চেতনাগুলোকে দেবদেবী এবং প্রথার মোড়কে দৈনন্দিন যাপনের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছেন। একদম তাই। নিজেদের চারপাশ পরিষ্কার রাখা, সম্পর্কে সম্মান বজায় রাখা আর মন থেকে নেতিবাচকতা দূরে রাখা, এটাই হলো সম্পদ এবং সৌভাগ্যকে স্থায়ীভাবে স্বাগত জানানোর আসল বিজ্ঞান। এই দীর্ঘ আলোচনার পর একটা বিষয় কিন্তু গভীর ভাবনার খোরাক জুগায়। যারা এই মুহূর্তে শুনছেন তাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, যদি অলক্ষ্মী সত্যিই এমন এক বিশৃঙ্খলা বা চ্যালেঞ্জের প্রতীক হন যা আমাদের পুরনো অভ্যাস ভেঙে সামনে এগিয়ে যেতে বা উন্নতি করতে বাধ্য করে, তবে কি এমন হতে পারে যে জীবনে আসা চরম হতাশা, সম্পর্ক ভেঙে যাওয়া বা তথাকথিত সবচেয়ে খারাপ সময়গুলো আসলে বড় বোনের তরফ থেকে আসা অত্যন্ত প্রয়োজনীয় এক পরিদর্শন? হয়তো সেই কঠিন সময়গুলো আর বিপর্যয়গুলোই আমাদের মন ও জীবনকে সত্যিকার অর্থে ঘষে মেজে পরিষ্কার করে দিয়ে যায়, পুরনো জঞ্জালগুলোকে চিরতরে দূর করে দেয়, যাতে শেষ পর্যন্ত সেখানে স্থায়ী সমৃদ্ধি এবং প্রশান্তি চিরকাল বসবাস করতে পারে। এই গভীর প্রশ্নটা আজ শূন্যই রইল।